হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। জমিদার বাড়িতে দাঁড়িয়ে আছে নিজামুদ্দিন। বেশ কিছুক্ষণ পর জমিদার সাদ্দাম আসলো। নিজামুদ্দিনকে দেখে জমিদার সাদ্দাম চৌধুরী বলতে লাগলো, কি ব্যাপার নিজামুদ্দিন, তুমি এই ভর দুপুরবেলা আমার বাড়িতে কি করতেছো? জমিদার মশাই, আমি তো আপনার জমিতে অনেক দিন ধরে কাজ করতেছি, আপনার কাছে কোনো কিছু চাই নাই। আজকে একটা জিনিস আবদার করব, রাখবেন? রাখার মতো হলে রাখবো, বলো তুমি কি চাও? আপনার মেয়ে যেই স্কুলে পড়ে ওই স্কুলে আমার ছেলেকে যদি একটু ভর্তি করিয়ে দিতেন খুব ভালো হতো। নিজামুদ্দিন, তুমি ভালো করে জানো আমার মেয়ে রাইসা যে স্কুলে পড়ে ওই স্কুলের খরচ অনেক। আচ্ছা, তুমি যখন বলতেছো তখন না হয় আমি ভেবে দেখব। এখন তাহলে তুমি যাও, কালকে আইসো, আমি না হয় জানিয়ে দেব। ঠিক আছে জমিদার সাহেব। নিজামুদ্দিন চলে গেল বাড়িতে। গিয়ে দেখে তার ছেলে খেলছে এবং তার মেয়ে স্কুল থেকে এসে তার মায়ের সাথে কাজ করছে। রুকাইয়া তার বাবাকে দেখে বলতে লাগলো, আব্বু, তুমি এসেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন রে মা, কি হয়েছে? কিছু দরকার নাকি তোর? না আব্বু, আমার কোনো কিছু দরকার নেই। আমাদের ক্ষেতের ফসল কি বিক্রি করে দিয়েছো নাকি? না রে মা, আর একটু বড় হলেই বাজারে ভালো একটা দাম পাবো, তাই আর 2-3 দিন যাক, গেলেই বিক্রি করব। ও আচ্ছা, আমার খুব ইচ্ছে করতেছে নদীর চিংড়ি মাছ খেতে। থাক, আর কিছু বলতে হবে না, আমি আনবো বিকালে বাজারে গিয়ে। তুই এক কাজ কর, ফারহানকে বল গোসল করে আসতে। কাল হয়তো জমিদারের মেয়ে যে স্কুলে পড়ালেখা করে ওই স্কুলে না হয় ভর্তি করিয়ে দিব। আমাকে দিয়েছো একটা সরকারি স্কুল, ওইখানে পড়ালেখা হয় না, আর ফারহানকে দিতেছো ভালো একটা স্কুল। এটা কিন্তু ঠিক হচ্ছে না আব্বু। মারে, তোদের দুজনকে যদি আমি ভালো স্কুলে পড়াতে যাই তাহলে আমার জমি জমা বিক্রি করে পড়াতে হবে। জানিসই তো, আমার বড় ভাই আমার নামে যে সকল জায়গা জমি ছিল সব তার নামে লিখে নিয়েছে। এখন আমার একমাত্র এই ভিটাটাই আছে, এটাও কবে জানি চলে যায় কে জানে। তোর ভাই যদি একটু ভালোভাবে পড়ালেখা করে, পরে না হয় ভালো একটা চাকরি করে আমাদেরকে খাওয়াতে পারবে, তাই তাকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। ঠিক আছে আব্বু, যাও গোসল করে আসো, আমি আর আম্মু রান্নাটা শেষ করে ফেলি। নিজামুদ্দিন আর ফারহান চলে গেল নদীতে গোসল করতে। গোসল করে সে খাওয়া দাওয়া করছে। এমন সময় ফারহান বলে উঠল, আব্বু, আমাকে কি স্কুলে ভর্তি করবে না? করবো ফারহান, জমিদার সাহেব বলেছে তার মেয়ে স্কুলে তোকে ভর্তি করিয়ে দিবে। তাহলে তো ভালোই হলো, রাইসার সাথে প্রতিদিন স্কুলে যেতে পারবো আর খেলাও করতে পারবো। বাবা, আর যাই করিস না কেন রাইসার সাথে মারামারি করিস না। তুই যেইখানেই যাস না কেন ওইখানেই মারামারি করিস তুই। না আব্বু, আমি ভালো হয়ে গেছি, আর মারামারি করি না এখন। আব্বু, ফারহানের কথা ছাড়ো, সে তো 100টা মিথ্যা কথা বললে 10টা সত্য কথা বলে। এখন চুপচাপ খাও। সবাই খাওয়া দাওয়া করে নিল। দেখতে দেখতে আজকের দিনটি কেটে গেল। পরের দিন বিকেলবেলা নিজামুদ্দিন চলে আসলো জমিদারের বাড়িতে। জমিদারের সামনে দাঁড়িয়ে আছে। জমিদার বলতে লাগলো, নিজামুদ্দিন, এই নাও ফর্ম, তোমার মেয়েকে দিয়ে পূর্ণ করিয়ে নিও। আর ফারহানকে নিয়ে কালকে আমার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে দিয়ে আসবে। আমার নাম বললে ওরা ভর্তি করিয়ে নেবে। ধন্যবাদ জমিদার মশাই। আর একটা কথা বলবার চাইছিলাম, ওই দিকের যে 10 বিঘা জমি আছে ওই জমির ফসলগুলো বাজারে বিক্রি করে দিলে এখন ভালো দাম পাওয়া যাবে, ওইগুলো কি বিক্রি করে দিব? বিক্রি করে দাও, আর আগের পাওনা টাকাগুলো পরিশোধ করো। যদি করতে না পারো তোমার থাকার স্থানটাও কিন্তু চলে যাবে। এমনটা করবেন না জমিদার মশাই, আমি এইবারের ফসলটা তুলেই আপনার সকল পাওনা টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে, যাও তাহলে। নিজামুদ্দিন চলে আসলো বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে ফারহানকে বলতে লাগলো তার মা, দেখ ফারহান, অনেক কষ্ট করে তোর বাবা কিন্তু এই ফর্মটা নিয়ে এসেছে জমিদারকে বলে। তুই কিন্তু ভুলেও ওইখানে মারামারি করবি না। ঠিক আছে আম্মু, মারামারি করব না, আমি ঠিক মতো লেখাপড়া করব।
তাই যেন হয়। তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, তুই আমাদের সব স্বপ্নগুলো পূরণ করবি, কথা দে। আম্মু, আমি তোমাদের সবগুলো স্বপ্ন পূরণ করব, তোমরা চিন্তা করো না। এখন আমি ঘুমাই। সবাই ঘুমিয়ে গেল। সকাল 7টা। ফারহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। 9:30 চলে আসলো স্কুলের সামনে। দুইজন দাঁড়িয়ে আছে। এমন সময় জমিদারের ছোট মেয়ে রাইসা নিজামুদ্দিনকে দেখে বলতে লাগলো, চাচা, আপনি এখানে কি করেন? রাইসা মা, আজ থেকে ফারহানও তোমার সাথে লেখাপড়া করবে। ফারহান, তুই রাইসার সাথে ভিতরে যা, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে আব্বু। এদিকে রাইসা ফারহানের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো তার ক্লাসরুমে। দুইজন বসে আছে। কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলো, ক্লাস করাচ্ছে। এমন সময় ফারহানকে দেখতে পেল, দেখে বলতে লাগলো, এই ছেলে, তোমাকে তো আগে কখনো এই ক্লাসে দেখি নাই, কোথায় থেকে এসেছ? ফারহান কিছু বলতে যাবে, এমন সময় রাইসা বলে উঠল, স্যার, ফারহান আজকে থেকে এই ক্লাসে পড়বে। রাইসা, সে পড়া না পারলে পরীক্ষাতে কি লিখবে? স্যার, আমি সব কিছু পারি, যেটা জিজ্ঞাসা করবেন ওইটাই বলতে পারবো। ঠিক আছে, এখান থেকে বাংলা রিডিং পড়ো, এই লেখাগুলো ইংরেজিতে বলো। ঠিক আছে স্যার। ফারহান সবকিছু বলল তার স্যারকে। বেশ কিছুক্ষণের মধ্যে সবকিছু বলা শেষ হয়ে গেল। ক্লাসের সবাই হাততালি দিতে লাগলো। বাহ, তুমি তো খুব ভালো পারো। তা এইসব শিখিয়েছে কে তোমাকে? আমার বড় বোন শিখিয়েছে। ও আচ্ছা, ক্লাস করতে থাকো, বন্ধ করবে না কিন্তু। ঠিক আছে স্যার। সবগুলো ক্লাস শেষ করে ফারহান আর রাইসা চলে আসলো নদীর পাড়ে। দুইজন বসে আছে পাশাপাশি। আমাদের তো বলাই হয়নি তারা কোন ক্লাসে পড়ে আর তাদের বয়সই বা কত। ফারহানের বয়স 9 বছর, রাইসার বয়স 4 বছর। দুজন 3য় শ্রেণীতে পড়ে। ফারহান, তুমি তো মারামারি করো সব সময় দেখি, পড়ালেখা করবে কখন? আমি আর মারামারি করব না, ঠিক মতো লেখাপড়া করব। ঠিক মতো লেখাপড়া করো। তোমাকে একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? থাক, অন্য কোনো দিন বলবো, এখন আমি যাই। দুজন চলে গেল দুইজনের বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় রুকায়া বলতে লাগলো, ফারহান, আজকের ক্লাস কেমন হয়েছে তোর? স্যাররা যা যা বলেছে সব উত্তর দিয়েছিস তো? আপু, উত্তর দিয়েছি। স্যাররাও অনেক খুশি হয়েছে আজকে আমাকে স্কুলে দেখে। এখন ঠিকমতো পড়ালেখা করবি আর স্কুল থেকে এসে আব্বুর সাথে মাঠে কাজ করবি। ঠিক আছে, করব। এখন আমি ঘুমাতে যাই, সকাল সকাল ডেকে দিবে আমাকে। ঠিক আছে, ডেকে দিব, যা এখন তুই। সবাই ঘুরতে চলে গেল। পরের দিন সকালে ফারহানকে ডেকে দিতেই ফারহান ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসলো জমিদার বাড়ির কাছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাইসা আসলো। ফারহানকে এইখানে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, স্কুলে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার সাথে যাব, তাই দাঁড়িয়েছিলাম এইখানে। ও আচ্ছা, চলো যাওয়া যাক। দুজন স্কুলে যেতে লাগলো। কথা বলতে বলতে চলে আসলো দুইজন। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। রাইসা আর ফারহানের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে। দুজন ক্লাস করছে। এমন সময় রাহুল স্যার ক্লাসে ঢুকাই বলতে লাগলো, সবার উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। সামনের মাস 23 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে, সো সবাই পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে নাও। আর ফারহান, তুমি একটু আমার কেবিনে এসে, তো একটু কথা আছে। ঠিক আছে স্যার, আমি ক্লাস শেষ করে আসতেছি। আসো। রাহুল স্যার চলে যেতেই ফারহান আর কয়েকটা ক্লাস করে চলে আসলো রাহুল স্যারের কেবিনে। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, স্যার, আসতে পারি? আসো ভিতরে। স্যার, কি যেন বলবেন বলেছিলেন? ফারহান, তুমি ভালো একজন ছাত্র, সাথে রাইসাও। এই নাও, এখানে 500 টাকা আছে, এই টাকাটা দিয়ে তোমার পরীক্ষার ফিস দিবে। বাড়িতে টাকা চেয়েও না, তোমার বাবা তোমাকে আর রোকায়াকে অনেক কষ্ট করে পড়াইতেছে। স্যার, আর পরীক্ষার ফি তো আপনি নেবেন, তাহলে আপনার কাছে রেখে দেন।
আমার কাছে রাখলে পরে সবাই বলবে টাকা আমি দিয়েছি, তাই আর আমার কাছে রাখি নাই। কালকে স্কুলে এসে আমার কাছে জমা দিয়ে যাইও, তাহলেই হবে। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই। যাও। ফারহান রাইসাকে নিয়ে চলে আসলো বাড়িতে। আজকে বৃহস্পতিবার, তাই ফারহান আর মাঠে যায়নি, ক্রিকেট খেলতে চলে গেছে তার বন্ধুদের সাথে। সন্ধ্যায় বাসে আসতেই নিজামুদ্দিন বলতে লাগলো, ফারহান, এইদিকে আয় তো। আব্বু বলো, কি বলবে? এই টাকাটা কোথা থেকে চুরি করেছিস, সত্যি করে বল। আব্বু, এই টাকাটা রাহুল স্যার দিয়েছে আমাকে। সামনে তো আমাদের পরীক্ষার ফিস দিতে হবে, কালকে দিয়ে দিতে বলেছে স্কুলে। স্যার, এর সাথে তো বিকালবেলা আমার দেখা হয়েছিল, আমাকে তো কিছু বলে নাই। সত্যি করে বল তো, টাকাটা কার কাছ থেকে চুরি করেছিস? আব্বু, স্যার হয়তো দিয়েছে। আর ফারহান তো টাকা চুরি করে না, আগে মারামারি করত, এখন তার মারামারিও করে না। রুকাইয়া, তুই ঘরে যা বলতেছি। আমি ফারহানের সাথে কথা বলতেছি, তুই কেন বাধা দিতেছিস? নিজামুদ্দিনের কথা শুনে রুকায়া চলে গেল ঘরের ভিতরে। এইদিকে নিজামুদ্দিন ঘরের ভেতর থেকে একটা কাঁচা আম গাছের ডাল কাটা ছিল, ওইটা নিয়ে এসে ফারহানের সামনে দাঁড়িয়ে আবার বলতে লাগলো, দেখ, সত্যি কথা বল, বলতেছি, তা না হলে কিন্তু আমি তোকে মারতে বাধ্য হব। আব্বু, আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি বলতেছি, আমার কথা বিশ্বাস করো, আমি টাকা চুরি করি নাই। ফারহানের কথা শেষ হতেই নিজামুদ্দিন ফারহানকে মারতে লাগলো। এদিকে ফারহানের চিৎকার শুনে পারভিন বেগম পাশের বাড়ি থেকে দৌড়ে এসে ফারহানকে জড়িয়ে ধরে নিজামুদ্দিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে? তুমি ফারহানকে মারছো কেন এভাবে? তুমি সরে যাও বলতেছি, আজকে আমি ফারহানকে মেরেই ফেলবো। ছোট থেকে আমি বড় হয়েছি, কোনোদিন টাকা চুরি করে নাই, আর সে কোথা থেকে টাকা চুরি করে নিয়ে আসছে? আম্মু, আমি সত্যি বলতেছি, আমি এই টাকা চুরি করি নাই। এই টাকা আমাকে রাহুল স্যার দিয়েছে স্কুলে পরীক্ষার ফিস দিতে। ফারহান যখন বলেছে তো তুমি স্যারের সাথে কথা বলে দেখো স্যার দিয়েছে কিনা। স্যার তো দিয়েও থাকতে পারে। তোমার ছেলের কথা আমার বিশ্বাস হয় না, আমি তোমার ছেলের কথা বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে না, কালকে স্যারকে ডেকে আনবো আমি। যাও এখন ঘরে। রোকায়া, ফারহানকে নিয়ে ঘরে যা, মলম লাগিয়ে দে ফারহানের পিঠে। চল ফারহান, ঘরে যাই। সবাই চলে গেল ঘরে। এদিকে নিজামুদ্দিন চলে আসলো বাজারে, চায়ের দোকানে বসে আছে। এমন সময় তার বড় ভাই আসলো আর বলতে লাগলো, কি রে, এবার তো দেখি ভালোই ফসল ফলাইলি, তা তোকে তো এই এলাকা ছাড়তে হবে রে। আমাকে কেন এই এলাকা ছাড়তে হবে? আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। এই দেখ, তোর বাড়ির জমি আমার কাছে, 1 বছরের সময় দিলাম। যদি তুই 1 বছরের ভিতরে এই এলাকা ছেড়ে চলে না যাস, তাহলে আমি বিচার সালিশ বসাবো। এই কুত্তার বাচ্চা, তুই আমার বড় ভাই হয়েছিস তো কি হয়েছে? আমার নামের সকল জায়গা সম্পত্তি যে তুই তোর নামে লিখে নিয়েছিস, এই কথা সবাই জানে। এইখানে বেশি কথা বললে গণপিটানি খাওয়াবো তোকে। চলে যা বলতেছি। আমাকে চর মেরেছিস, এটার প্রতিশোধ আমি নিব, দেখে নিস। সাব্বির চলে গেল। এদিকে নিজামুদ্দিন বাজারে আর না থেকে চলে আসলো জমিদারের বাড়িতে। বাইরে দাঁড়িয়ে থেকে ডাক দিতেই জমিদার ঘর থেকে বের হয়ে বলতে লাগলো, আরে নিজামুদ্দিন, তুমি এত রাতে এখানে কিসের জন্য এসেছো? জমিদার মশাই, আমার বড় ভাই সাব্বির আমার সকল জমি তো লিখে নিয়েছে, এটা আপনি জানেন। এটা তো আমি জানি, কেন ওখানে কি হয়েছে? এখন আমার বাড়ির জায়গাটাও জাল দলিল বের করে লিখে নিতে চাইতেছে। আপনার এইটার বিচার করতে হবে জমিদার মশাই। আচ্ছা, তুমি এখন বাড়িতে যাও, রাত হয়েছে অনেক। এই বিষয়ে কালকে কথা বলবো আমি। তুমি সকাল 10টায় আমার বাড়িতে চলে আসো, সবাইকে ডাক দিয়ে, এরপর না হয় একটা বিচার সালিশ করা যাবে। ঠিক আছে জমিদার মশাই, এখন তাহলে আমি যাই। নিজামুদ্দিন চলে আসলো বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছে। মাঝরাতে রুকায়া তার আব্বু আম্মুর রুমে এসে বলতে লাগলো, আব্বু আম্মু, ফারহানের জ্বর এসেছে অনেক, তাড়াতাড়ি আসো। রুকায়ার কথা শুনে পারভিন বেগম দৌড়ে চলে আসলো ফারহানের রুমে। ফারহানকে ডেকে তুলে হালকা কিছু খাইয়ে একটা নাপা ট্যাবলেট খাইয়ে দিল। রুকায়া, তুই ফারহানের সাথে থাক, দেখি যদি সকালে বেশি জ্বর আসে
তাহলে তো ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, না হলে তো জ্বর আরো বাড়বে। আম্মু তুমি কি ঘুমিয়ে পড়ো, আমি ফারহানের মাথায় জলপট্টি দিয়ে দিতেছি। দে। পারভিন বেগম চলে গেল। এদিকে রুকায়া তার ভাইয়ের সেবা করতে লাগলো। সকাল 10টা, ফারহান এখনও ঘুমিয়ে আছে। এইদিকে রাইসা তার বাড়ির সামনে অপেক্ষা করছে ফারহানের জন্য, কিন্তু ফারহান আর আসলো না। তাই রাইসা একা একাই চলে গেল স্কুলে। ক্লাসরুমে প্রবেশ করতে করতে রাহুল স্যার রাইসাকে বলতে লাগলো, রাইসা, ফারহান কোথায়? আজকে আসে নাই নাকি? না স্যার, আজকে আসে নাই। ফারহান তো ক্লাস মিস করে না। আচ্ছা, তোমরা ক্লাস করো, যারা যারা টাকা দিবে দিয়ে যাও। সবাই টাকা দিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ ফারহান স্কুলে যায়নি। আজকে রবিবার, রাহুল স্যার ক্লাসে ঢুকে আজকেও ফারহানকে দেখতে পেল না, তাই চলে গেল ফারহানদের বাড়িতে। এদিকে ফারহান মাঠে কাজ করছে। বাড়িতে আসতে নিজামুদ্দিনকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার চাচা, ফারহানকে স্কুলে পাঠালেন না কেন এতদিন? রাহুলের পড়ালেখার কোনো দরকার নেই। চোরকে পড়ালেখা করিয়ে কি করব? সে তো আবার সেই চুরি করবে। কি যা তা বলতেছেন আপনি? ফারহান ভালো একটা ছেলে, সে আর যাই করুক না কেন টাকা চুরি করবে না। 1 সপ্তাহ আগে সে কোথা থেকে যেন 500 টাকা চুরি করে এনেছে। এর জন্য তাকে অনেক মেরেছি। 5 দিন জ্বর ছিল, তাই আর স্কুলে যাইতে দিই নাই। মাঠে কাজ করতেছে এখন সে। আরে আমি তো তাকে 500 টাকা দিয়েছিলাম, আপনি মনে হয় সেটা পাইছেন, তাই তাকে মেরেছেন। একবার আমাকে জিজ্ঞেস করলেও তো পারতেন। আব্বু তোমাকে বলেছিলাম না, ফারহান আগের মতনই ভালো হয়ে গেছে। এই নেন টাকা, আর আমি ফারহানকে কালকে স্কুলে পাঠাবো, আপনি চলে যান। কালকে আর পাঠাতে হবে না, সামনের সপ্তাহে পরীক্ষা, বাড়িতে পড়তে বলবেন। ঠিক আছে স্যার, এখন তাহলে আপনি যান। রাহুল স্যার 1 কাপ চা খেয়ে চলে গেল স্কুলে। দেখতে দেখতে পরীক্ষা দিন চলে আসলো। সকল পড়া মুখস্থ করে নিয়েছে ফারহান। রাইসাকে নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে। এমন সময় রাইসা বলল, ফারহান, আমি তো কিছুই পারি না, পরীক্ষায় কি লিখব? কেন, তুমি কি পড়ো নাই কিছুই? না, কিছুই পড়িনি। তোমার কথা চিন্তা করতে করতে আর পড়া হয়ে ওঠে নাই। এখন কি লিখব আমি? আচ্ছা, আগে স্কুল চলো যাই, রাহুল স্যারকে বলবো নি তোমার সাথে আমাকে বসিয়ে দিতে, যাতে তুমি লিখতে পারো আমার থেকে দেখে দেখে। চলো। দুজন চলে আসলো স্কুলে। এসে থেকে তাদের দুজনের সিট পাশাপাশি পড়েছে। দুজনেই খুশি। দুজন দেখাদেখি করে পরীক্ষা দিয়ে দিল। আস্তে আস্তে সকল পরীক্ষা শেষ হয়ে গেল। স্কুলও বেশ কয়েকদিন বন্ধ দিয়েছে। ফারহান খেতে কাজ করতেছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, ফারহান, জমিদার মশাইয়ের বাড়ি থেকে গিয়ে খেতে কীটনাশকগুলো নিয়ে আয় তো। ঠিক আছে আব্বু, যাইতেছি। ফারহান চলে আসলো জমিদারের বাড়িতে। এইদিকে রাইসা বসে বসে তেঁতুল খাচ্ছে। ফারহানকে দেখে কিছুটা খুশি হয়ে গেল। যেই ফারহানের কাছে যেতে যাবে, এমন সময় পাশ ফিরে দেখে তার বাবা বসে আছে। তাই আর রাইসা ফারহানের কাছে যায়নি। ফারহান জমিদারের কাছে গিয়ে বলতে লাগলো, আঙ্কেল, আব্বু বলেছে জমির কীটনাশকগুলো দেওয়ার জন্য। তুমি নিতে পারবে এইগুলো একা একা? পারবো নিতে। রাইসামা, ফারহানকে কীটনাশকগুলো দিয়ে দাও। ঠিক আছে আব্বু। রাইসা ফারহানকে নিয়ে চলে গেল ঘরে। এদিকে ফারহান যেই কীটনাশকগুলো নিতে যাবে, এমন সময় রাইসা ফারহানের হাত ধরে বলতে লাগলো, ফারহান, আমি তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা আমার দ্বারা সম্ভব না, আর আমরা এখনও ছোট, ভালোবাসার মানে কিছুই বুঝি না। তোমার বুঝতে হবে না, আমি সব কিছুই বুঝি। ফারহান দেরি না করে তাড়াতাড়ি কীটনাশকগুলো নিয়ে চলে আসলো খেতে। দেখতে দেখতে নতুন বছর চলে আসলো। আবারও সে আগের মতোই লেখাপড়া শুরু করলো দুইজন। বিকেলবেলা দুজন ঘুরতে বেরোলো। 7 মাস এইভাবেই চললো তাদের কথাবার্তা। এইদিকে জমিদার ও রাইসার আচার আচরণ দেখে বুঝতে পারছে, তাই তার একজন লোককে ডেকে বলতে লাগলো, এই জসিম, রাইসা কোথায় কোথায় যায়, কার কার সাথে ঘোরাঘুরি করে, আমাকে সব খবর দিবি কালকে। ঠিক আছে জমিদার মশাই। পরের দিন থেকে জসিম সব খবর দিতে লাগলো জমিদারের কাছে। এইভাবেই চলে গেল 1 সপ্তাহ। একদিন বিকেলবেলা দুইজন নদীর পাড়ে হাতে হাত রেখে বসে আছে। এমন সময় জসিম, সাদ্দাম এবং আরও কয়েকজন লোক আসলো।
রাইসাকে একটু দূরে সরিয়ে দিয়ে ফারহানকে পিটাতে লাগলো। এদিকে রাইসা খুব কান্না করছে আর বলছে, আপু, ফারহানের কোনো অপরাধ নেই এখানে। আমি ফারহানকে নিয়ে এসেছি। প্লিজ ফারহানকে মারতে বারণ করো তুমি, প্লিজ আপু। তুই জানিস না ফারহানের পরিবারের কথা? আর এই বয়সে এসব কি চলতেছে? আর কোনোদিন যদি দেখি তুই ফারহানের সাথে, তাহলে ফারহানকে এমন মারবো, পুরো মেরে ফেলবো। এই জসিম, ছেড়ে দে এখন, আর কিছুক্ষণ মারলে মরে যাবে। শালা বামুন হয়ে চাঁদে হাত দিতে চাইছিল। এই বলে রাইসাকে নিয়ে চলে গেল বাড়িতে। এদিকে রাহুল স্যার তার শ্বশুর বাড়ি থেকে তার বাসার দিকে যাচ্ছিল। গাছের আড়ালে কারো গোঙানোর শব্দ শুনে চলে আসলো গাছের কাছে। এসে দেখে মাটিতে ফারহান পড়ে আছে। তাড়াতাড়ি ফারহানকে নিয়ে সরকারি হাসপাতালে চলে আসলো। সন্ধ্যা হয়ে গেছে, এখনও ফারহান বাড়িতে ফিরছে না দেখে সবাই চিন্তা করছে। রাত 9টা। রাহুল স্যার ফারহানকে নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। ফারহানের হাতে পায়ে সব জায়গায় ব্যান্ডেজ দেখে রুকাইয়া কান্না করে দিল। ভাই, তোর কি হয়েছে? আর এই অবস্থা কে করেছে তোর? প্লিজ ভাই, কথা বল। এখন একটু রেস্ট করতে দাও ফারহানকে, কালকে না হয় সব জানা যাবে। রাহুল স্যার চলে গেল তার বাসায়। পরের দিন সবাই ফারহানের সেবা করতেছে। এমন সময় জমিদার মশাই তাদের বাড়িতে ঢুকলো। জমিদারকে দেখে নিজামুদ্দিন বলতে লাগলো, জমিদার মশাই, আপনি এত সকালে? তোমার ছেলেকে সামলে রাখো। বামুন হয়ে চাঁদে হাত দিতে চাইছিল, তাই একটু ডানা কেটে দিলাম। আর কোনো দিন যদি দেখি আমার মেয়ের সাথে, তাহলে পরের বার আর বেঁচে রাখবো না, সোজা আকাশে উড়িয়ে দিব, মনে থাকে যেন। এইদিকে জমিদার মশাই চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। ফারহান এখন পুরোপুরি সুস্থ আছে, তাই আজকে স্কুলে যাচ্ছে। ক্লাসরুমে প্রবেশ করতেই সামনে দাঁড়ালো রাইসা। পাশ কাটিয়ে যেতে যাবে এমন সময় রাইসা ফারহানের হাত ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও ফারহান, আমি বুঝতে পারি নাই এমন একটা হয়ে যাবে। প্লিজ মাফ করে দাও। যা হবার হয়ে গেছে, প্লিজ তুমি আমার সাথে কথা বলো না। তুমি তোমার মতো থাকো, আর আমি আমার মতো থাকবো। এই বলে রাইসার হাতটা ছাড়িয়ে নিয়ে বসে পড়লো টেবিলে। কয়েকটা ক্লাস করে চলে আসলো বাড়িতে। দেখতে দেখতে কেটে গেল আরও 4টি মাস। আজকে সবার পরীক্ষা, সবাই পরীক্ষা দিতেছে। এইদিকে নিজামুদ্দিন, জমিদার মশাই, আরও গ্রামের কয়েকজন লোক বসে আছে ফারহানদের বাড়িতে। এমন সময় সাব্বির বলে উঠল, জমিদার, এই দেখুন, আমার কাছে একবারে রেজিস্ট্রেশন করা আছে। এই যে এই জমিটা আমার। নিজামুদ্দিন, তোমার বড় ভাই তো ঠিকই দেখাচ্ছে বাড়ির দলিল। তোমার দলিলটা দেখি একটু। আমার দলিল তো নেই। কালকে রাতে আমার বাড়িতে চোর এসেছিল, চোরে সব কিছু নিয়ে গেছে। এসে বলে কিভাবে হবে? তোমাকে তো এই বাড়িতে বেশি দিন থাকতে দেবে না। তোমাকে 1 মাস সময় দেওয়া হলো, তুমি 1 মাসের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি কখনোই আমার বাবার ভিটা ছাড়বো না। আপনারা যা ইচ্ছা করে নিতে পারেন। বেশি কথা বললে তোমার ভাই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে, এটা তুমি ভালো করেই জানো। নাও, এখানে 50,000 টাকা আছে। 1 মাসের মধ্যে তোমাদের যেন আর এই এলাকায় না দেখি। এই বলে সবাই চলে গেল। দেখতে দেখতে ফারহানের পরীক্ষা শেষ হয়ে গেছে। ফারহান এখনও জানে না যে এই বাড়ি ছেড়ে তাদের চলে যেতে হবে অন্যখানে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় পারভিন বলতে লাগলো, ফারহান, তোর যা যা আছে গুছিয়ে নে, আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি বলতেছো আম্মু? আমি তোমার কথা কিছুই বুঝতেছি না। প্লিজ আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? কাকা, আমাদের এই বাড়িটাও তার নামে লিখে নিয়েছে। এখন আমাদেরকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে কোথাও। আজকে কাকাকে তো আমি মেরেই ফেলবো। এই বলে ফারহান ঘরের ভিতর থেকে লম্বা পাতলা একটা রামদা নিয়ে দৌড়ে চলে গেল তার কাকার বাড়িতে। ফারহানের পেছনে পেছনে সবাই দৌড়াতে লাগলো। এলাকার সবাই জানে ফারহানকে রাগিয়ে দিলে কি হতে পারে। কিছুক্ষণের মধ্যে চলে আসলো তার কাকার বাড়িতে। দরজায় একটা লাথি দিতেই দরজাটা খুলে গেল। চপাট করে আওয়াজ হতেই সাব্বির দৌড়ে বিছানায় নেমে লাইটটা জ্বালাতেই দেখতে পেল ফারহান হাতে রামদা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সাব্বির কিছুটা ভয় পেয়ে গেল। সাব্বিরের এক পায়ে কোপ দিতেই পা কেটে গুস্ত বের হয়ে গেল। যেই আবার কোপ দিতে যাবে এমন সময় নিজামুদ্দিন দৌড়ে এসে ফারহানের হাত থেকে রামদাটা নিয়ে নিল। ঠাস ঠাস করে ফারহানের 2 গালে চড় মেরে বলতে লাগলো,
তোর জন্য আর এই এলাকায় থাকা যাবে না। আজকে রাতেই চলে যেতে হবে তোকে নিয়ে। এই বলে নিজামুদ্দিন ফারহানকে নিয়ে চলে আসলো বাড়িতে। সকাল হতেই গ্রামের সকল মানুষ এসে ফারহান এবং নিজামুদ্দিনের পুরো পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। বেশি কিছু না ভেবে চলে আসলো ঢাকা। সবাই কাজ করে খাচ্ছে। এদিকে নতুন বছর শুরু হতেই আগে স্কুল থেকে রাহুল স্যার সার্টিফিকেট নিয়ে এসে ফারহানকে নতুন স্কুলে ভর্তি করিয়ে দিয়ে যায়। স্কুল শেষ করে এসে তার বাবার সাথে একটা গ্যারেজের দোকানে কাজ করে। দেখতে দেখতে কেটে গেল আরও 6টি বছর। ফারহান এইচএসসি পাশ করেছে। এদিকে রুকায়াকে বিয়ে করার জন্য অনেক পাত্রপক্ষ দেখতে আসে, কিন্তু তারা অনেক টাকা চায়, তাই তাদেরকে ফিরিয়ে দেয় নিজামুদ্দিন। রাত 11টা। রুকায়া কাজ শেষ করে বাড়িতে ফিরতেছে। আশেপাশে কেউ নেই। গলির ভেতর দিয়ে তার বাড়ির দিকে যাচ্ছে। এমন সময় পেছনে ফিরে দেখে কয়েকজন বকাটে ছেলে রুকায়ার পিছু নিয়েছে। এটা দেখে রুকায়া দৌড়াতে লাগলো। কিছুটা দৌড়ে যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে। উপরে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এটা দেখে রুকায়া বলতে লাগলো, প্লিজ ভাইয়া, আমাকে বাঁচান ওদের হাত থেকে। আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ ওদের হাত থেকে আমাকে বাঁচান। আপনি একটু পাশে দাঁড়ান, আমি দেখতেছি তাদেরকে। রুকায়া পাশে দাঁড়াতে ছেলেটা বকাটে ছেলেদেরকে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর একটা সেনাবাহিনীর গাড়ি আসলো। বকাটে ছেলেদেরকে নিয়ে চলে গেল। এদিকে রুকায়া ছেলেটাকে ধন্যবাদ দিয়ে যেতে লাগবে, এমন সময় পেছন থেকে ছেলেটা বলতে লাগলো, চলেন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না ভাইয়া, আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো, সামনেই আমার বাসা। আমি ওদের মতো না, আমি একজন সেনাবাহিনী অফিসার, আমাকে বিশ্বাস করতে পারেন। রুকায়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি যেন একটা ভেবে রাজি হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো রুকায়া তাদের বাড়ির সামনে। বাইক থেকে নামতেই রুকায়া বলতে লাগলো, ভিতরে আসেন, এক কাপ চা খেয়ে যান। আজকে না কালকে একবারে এসে খাবো। এখন তাহলে আমি যাই। কালকে এসে খাবেন মানে বুঝলাম না। বুঝতে হবে না, আপনি ভিতরে যান। রুকায়া চলে গেল ভেতরে। এইদিকে হাসান চলে আসলো তার বাড়িতে। হাসানকে এত রাতে বাড়িতে আসতে দেখে তার মা বলতে লাগলো, কি রে হাসান, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? আম্মু, তুমি তো আমার জন্য মেয়ে খুঁজতেছিলে তাই না? আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, কালকে তোমাকে নিয়ে যাব, যাবে তো? আমার ছেলের যখন পছন্দ হয়েছে তাহলে তো তোকে আমার বাড়ির বউ করে আনতেই হবে। ঠিক আছে, যা এখন গিয়ে ঘুমা, সকালে ডেকে দিব তোকে। তাড়াতাড়ি ডেকে দিও। হাসান ঘুমাতে চলে গেল। 5 বছর তো কেটে গেল। ওইদিকে রাইসার খবর কি, চলুন দেখে আসি। রাত প্রায় 12টা। রাইসা তার ব্যাগ গুছাচ্ছে পালিয়ে যাবে বলে। ঘর থেকে বের হয়ে যে মেন গেট খুলতে যাবে, এমন সময় পেছন থেকে জমিদার বলতে লাগলো, এত রাতে এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস রাইসা? তোকে তো ওই বাড়ি থেকে যেতে দেওয়া হবে না। আমি যথেষ্ট বড় হয়েছি বাবা, আমি ঢাকায় গিয়ে ভার্সিটিতে ভর্তি হব। এখন যদি আমাকে আটকিয়ে রাখো তাহলে আমি কালকে সকালে 999 কল দিয়ে তোমার এবং ওই সাব্বিরের সকল কুকীর্তি বলে দিব। রাইসার কথা শুনে সাদ্দাম ভয় পেয়ে যায়। সাদ্দাম তোতলাতে তোতলাতে বলতে লাগলো, আচ্ছা, আমি কালকে ঢাকায় গিয়ে তোকে কোনো ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব, সাথে তোকেও নিয়ে যাব। এখন মা প্লিজ ঘরে চল, আর কাউকে কিছু বলিস না। চলো যাই। রাইসা তার ঘরে গিয়ে ঘুমিয়ে গেল। সকাল 10টা। এদিকে ফারহান ঘরে বসে আছে। তার মা বাবা এবং রুকায়া 3 জন কাজে গেছে। হঠাৎ দরজায় কে যেন খটখট আওয়াজ করলো। ফারহান দরজাটা খুলতেই দেখতে পেল একজন সেনাবাহিনীর অফিসার এবং একজন মহিলা দাঁড়িয়ে আছে। তাদের দেখে বলতে লাগলো, আপনারা কে? আর স্যার, আপনি আমাদের বাড়িতে এসেছেন কেন? বাইরে দাঁড় করিয়া কি কথা বলবে নাকি? ভেতরে যাইতে দিবে না? ভিতরে আসেন। সবাই ভিতরে চলে গেল। ফারহান তাদের বসিয়ে রেখে দোকান থেকে বিস্কুট আর জুস নিয়ে আসলো। তাদের সামনে দিতেই হাসান বলে উঠল, কালকে যে একটা মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছিলাম, ওই মেয়েটা কোথায়? আপনি কার কথা বলতেছেন? আমার আপুর কথা নাকি? তোমার আপু এবং আব্বু আম্মুকে ডাক দাও, তাদের সাথে কথা আছে। ওরা তো সবাই কাজে গেছে, কোনো দরকার থাকলে আমাকে বলেন, আব্বু আম্মু আসলে আমি তাদের বলে দেব। তুমি তাদের 3 জনকে ফোন দিয়ে এখনই বলো তাড়াতাড়ি বাড়িতে আসতে। ঠিক আছে স্যার, আমি এখনই বলতেছি।
ফারহান তার মা বাবা এবং বোনকে ফোন দিয়ে বলল বাড়িতে আসতে। বেশ কিছুক্ষণ পর তিনজন বাড়িতে এসে দেখে সেনাবাহিনীর অফিসার এবং একজন মহিলা বসে আছে। হাসানকে দেখে ফারহানের আব্বু বলতে লাগলো, স্যার কি হয়েছে? আমার ছেলে কি কোনো কিছু করেছে কাউকে? আপনার ছেলে কোনো কিছু করে নাই, আপনারা কেউ কিছু করেন নাই। আমি এসেছি আপনার মেয়েকে বিয়ে করতে। হাসানের কথা শুনে তো সবাই অবাক। নিজামুদ্দিন তুতলাতে তুতলাতে বলতে লাগলো, স্যার আমার মেয়ের সাথে আপনাকে মানাবে না। আমার মেয়ে কালো আর আপনি সেনাবাহিনীর চাকরি করেন। বেআই সাহেব, আমি আপনার ওই কালো মেয়েকেই আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আমার ছেলের পছন্দ মানে আমার পছন্দ। আপনার মেয়েকে ডাক দেন। রুকায়াকে ডাক দিতেই কিছুক্ষণ পর রুকায়া তাদের সামনে এসে দাঁড়ালো। হাসানের আম্মু তাকে বলতে লাগলো, মা, তোমার ঘুন্ডটা একটু সরাও তো দেখি। রুকায়া তার মুখ থেকে ওড়নাটা সরাতেই হাসান বলে উঠল, মাশাল্লাহ। আপনার মেয়ে তো মাশাআল্লাহ দেখতে। আমরা আপনার মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ না, আমার মেয়ে করে নিয়ে যেতে চাই। বিয়ের দিন তারিখ ঠিক করেন আপনারা। কিন্তু আমি আপনাদেরকে যে কোনো কিছুই দিতে পারবো না। আমার মধ্যবিত্ত পরিবার, আপনি ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তাও আবার আমরা এইখানে ভাড়া থাকি। আমি আপনার কাছ থেকে কোনো কিছুই নেব না। আজকে রাতে কাজে নিয়ে আসবো। আর রুকাইয়া, আপনাকে আর কাজে যেতে হবে না, বাড়িতেই থাকুন। কিন্তু কালকে তো মাসের শেষ দিন, কালকে যদি কাজে না যাই তাহলে তো টাকা পাবো না। ঠিক আছে, কালকে গিয়ে আপনার বেতনের টাকা নিয়ে আসবেন আর চাকরি ছেড়ে দেবেন ওইটা। ঠিক আছে। আম্মু, আপনি কথা বলেন, আমি এখন যাই। বড় স্যার ফোন দিতেছে বারবার। আর ফারহান, তুমি আমার সাথে আসো তো। চলেন যাই। ফারহান চলে আসলো বাইরে। এইদিকে হাসান ফারহানের কাঁধে হাত রেখে বলতে লাগলো, তুমি তো পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছো, তোর সেনাবাহিনীর চাকরিতে ঢুকে যাও। কাল থেকে আবেদন করতে পারবে। আচ্ছা, আমি আব্বু আম্মু আর আপুর সাথে কথা বলে দেখি। যদি ওনারা বলে তাহলে আমি একটা আবেদন করব। আচ্ছা, আমি এখন যাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। হাসান চলে গেল। এদিকে রুকায়াও তার ঘরটা গোছাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ফারহান তার বোনের রুমে ঢুকে বলতে লাগলো, আপু, দুলাভাই তো বলতেছে যে আমি সেনাবাহিনীর চাকরি করতাম। এখন তুমি কি বলো? ভালো কথাই তো বলেছে, চাকরিতে ঢুকে যা তোর দুলাভাইয়ের সাথে। আব্বু আম্মু আর কয়দিন কাজ করে খাবে? কিন্তু আব্বু আম্মুকে রাজি করাবো কি করে? তুমি একটু আব্বু আম্মুকে বলে দাও। ঠিক আছে, তুই যা, আমি আব্বু আম্মুকে বলে দিব। ফারহান ঘর থেকে বের হয়ে চলে আসলো তার বন্ধুদের কাছে। সবাই আড্ডা দিতেছে। এমন সময় ফারহানের এক বন্ধু বলে উঠল, কি রে ফারহান, সকালবেলা দেখলাম তোদের বাড়িতে সেনাবাহিনী অফিসে ঢুকেছে। কিছু করেছে নাকি কেউ? না রে, আপুকে দেখতে এসেছিল। রাতে বিয়ে হবে, তোরা চলে আসিস কিন্তু। ঠিক আছে, আসবো নে। তোর বোন মানে আমাদেরও তো বোন, তাই না? সবাই চলে গেছে নদীর পাড়ে। চলুন দেখে আসি রাইসার কি খবর। রাইসা তার আব্বুর সাথে দাঁড়িয়ে আছে বাস কাউন্টারে। বেশ কিছুক্ষণ পর একটা বাস আসলো। দুজন বাসে উঠে তাদের সিট নাম্বার খুঁজে বসে পড়লো। এদিকে রাইসা ভাবছে, আমি কি আমার ফারহানকে খুঁজে পাবো ওই এত বড় ঢাকা শহরে? তার তো কোনো ছবিও নেই, কিভাবে খুঁজবো তাকে? আর আমাদের মাঝে তো 5 বছর চলে গেছে, তার চেহারা কি আগের মতো আছে? এইসব ভাবছে এমন সময় সাদ্দাম বলে উঠল, মা, এখানে তুই তোর চাচার বাড়িতে থাকবি, হোস্টেলে থাকতে হবে না। আমার যেখানে ইচ্ছা সেখানে থাকবো, তোমরা বাধা দিবে কেন আমাকে? মা, ওটা ঢাকা শহর, আমাদের মতো গ্রাম না। একবার হারিয়ে গেলে অলিতে গলিতে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। একবার ভেবে দেখ, আমি ভালো কথা বলতেছি, তুই তোর চাচার বাড়িতে থেকে যা ইচ্ছা কর, আমি কিছুই বলবো না। ঠিক আছে। আর রাহুল স্যারের ফোন নাম্বারটা দাও তো, ওনার সাথে আমার কিছু কথা আছে। ঢাকায় গিয়ে ওনাকে ফোন দেব। এই নে নাম্বার। দুজন কথা বলতে লাগলো নানান বিষয়ে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। এদিকে রাইসারাও চলে গেছে তার চাচার বাড়িতে। কলিং বেল দিতেই রাইসা চাচাতো বোন এসে দরজাটা খুলে দিল। রাইসাকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে রাইসা, কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
তুমি কেমন আছো স্নেহা? আমিও ভালো আছি, ভিতরে আসো। রাইসা এবং তার বাবা ভেতরে চলে গেল। এদিকে ফারহানদের বাড়িতে ছোটখাটো খাবার আয়োজন করা হয়েছে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ হতেই কাজী আসলো। সকল কিছু লেখালেখি শেষ করে কাজী বলতে লাগলো, মোহাম্মদ নিজামুদ্দিন এবং মোহাম্মদ পারভিন বেগমের একমাত্র মেয়ে মোসাম্মদ রোকাইয়া ইসলামকে 1,05,000 টাকা ধার্য করিয়া বিয়ে করতে রাজি থাকলে বাবা বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন। সবাই দোয়া করতে লাগলো। বিয়ে পড়িয়ে দিয়ে কাজী চলে গেল। এইদিকে রুকায়াকে নিয়ে যাওয়ার সময় রুকায়া অনেক কান্না করতে লাগলো। ফারহান কান্না করতে করতে তার বোনকে গাড়িতে উঠিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। এইদিকে রাইসা নতুন কলেজে ভর্তি হয়েছে স্নেহার সাথে। রাতে খাওয়া দাওয়া করে দুইজন বসে ফোন টিপছে। এমন সময় স্নেহাকে উদ্দেশ্য করে রাইসা বলল, আচ্ছা স্নেহা, ধরো আমার একটা জিনিস হারিয়ে গেছে 5 বছর আগে। এখন যদি আমি ওই জিনিসটার খোঁজ করি তাহলে কি পাওয়া যাবে? আপু, কি যে বলো না তুমি, জিনিস হারিয়ে গেলে কি কেউ খুঁজে পাওয়া যায়? দেখো, হয়তো কেউ নিয়ে গেছে, ওইটার আশা ছেড়ে দাও। মানুষ হারালে মানুষ পাওয়া যায়, কিন্তু কোনো জিনিস হারালে জিনিস পাওয়া যায় না, মনে রেখো। আরে আমার একটা মনের মানুষ হারিয়েছে, ওইটা খুঁজতেই তো আমি ঢাকায় এসেছি। রাইসার কথা শুনে স্নেহা বিছানায় শোয়া থেকে লাফ দিয়ে বসে পড়ল আর বলতে লাগলো, কি হয়েছে আমাকে একটু বলবা আপু? আমি খুব এক্সাইটেড, প্লিজ 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 আপু বলো। আমি একটা ছেলেকে পছন্দ করি, ছেলেটাকে অনেক ভালোবাসতাম। ছেলেটা আমাদের গ্রামেই থাকতো। তার কাকারা তাদের সকল জায়গা জমি তাদের নামে লিখে নেয়। পরে তার বাবা আমাদের জমিতে কাজ করে। পুরো 1 ঘন্টায় রাইসা তার প্রেম কাহিনীটা বলল স্নেহাকে। স্নেহা শুনে বলতে লাগলো, কি বললে গো আপু? আমার তো শুনে মাথা বন বন করতেছে। আচ্ছা, ওই ছেলের ছবি আছে নাকি তোমার কাছে? ছবি থাকলে হয়তো কিন্তু কিছু একটা করতে পারতাম। ছবি তো নেই, থাকলে আমি তোকে বলতাম কেন? আমি নিজেই খুঁজতে পারতাম। এখন কিছু একটা কর স্নেহা, আমার যে তাকে লাগবেই। তুমি চিন্তা করো না, এখন ঘুমাও। কালকে কলেজে গিয়ে আমার কয়েকজন ফ্রেন্ড আছে, তাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করলে তারা নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। সত্যি কথা বলছিস তো, না কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলতেছিস? আরে সত্যি বলতেছি আমি। ঠিক আছে, তাহলে আমি এখন ঘুমোই, কালকে সকাল সকাল কলেজে চলে যাব। ঠিক আছে, ঘুমাও এখন। রাইসা ঘুমিয়ে গেল। এদিকে ফারহান তাদের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ করে বাড়ির দিকেই যাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে থেকে তার দুলাভাই ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার দুলাভাই বলতে লাগলো, কংগ্রাচুলেশন ফারহান, তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে। কাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে। তুমি কালকে সকাল 10টার মধ্যে এই ঠিকানায় থাকবে। ঠিক আছে দুলাভাই, এখন তাহলে রাখছি। আর আপুকে বলে দিয়েন তো সকালে আমাদের বাড়িতে এসে আমাকে ডেকে দিতে। আমি কালকে উঠতে পারবো কি না জানি না। ঠিক আছে, আমি তোমার আপুকে ফোন দিয়ে বলে দেব যাতে সকাল সকাল তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে ডেকে দেয়। ঠিক আছে, এখন রাখছি তাহলে। ফারহান ফোনটা রেখে তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 8:45। এমন সময় রুকাইয়া ফারহানের রুমে ঢুকে ডাকতে লাগলো, এই ফারহান, তাড়াতাড়ি উঠ, সকাল 10টা বেজে গেছে। ট্রেনিং সেন্টারে কখন যাবি তুই? বাড়িতেই তো দেরি করে ফেলেছিস। তুমি আমাকে আগে ডাক দিবে না আপু? সকাল 10টা বেজে গেছে, তুমি আমাকে এখন ডাকতেছো? সকাল 10টা বাজে, এখনো তোকে ঘুম থেকে উঠানোর জন্য এটা বলেছি। এখন যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, তোর দুলাভাই বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ঠিক আছে আপু, আমি যাচ্ছি। ফারহান ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে সবার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেল ট্রেনিং সেন্টারে। সকল সার্টিফিকেট জমা দিয়ে দিল ফারহান। আশেপাশে ঘোরাঘুরি করে দেখছে কি কি ট্রেনিং দেবে। বেশ কিছুক্ষণ পর মাইকে সবার নাম ধরে ডাকতে লাগলো। সবাই যেতেই ট্রেনিংয়ের কী কী নির্দেশনা আছে, কিভাবে কি করতে হবে সব কিছু বলে দিতেছে একজন লোক। প্রথমে 800 মিটার দৌড় দেওয়া হয়েছে। এতে ফার্স্ট হয়েছে ফারহান। এক এক করে সবগুলোতেই ফার্স্ট হয়ে গেল ফারহান। সন্ধ্যা হয়ে এসেছে।
কে কে সেনাবাহিনীর অফিসার হতে পারবে তাদের নাম ঘোষণা করা হয়েছে। এতে ফারহানের নামও আছে। সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে ট্রেনিং মাত্র সামান্য। কাল থেকে তোমরা তোমাদের সকল কিছু গুছিয়ে নিয়ে চলে আসবে এইখানে। এই 3 মাস তোমাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হবে। কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে এটা একমাত্র আমাদের সিনিয়র স্যার মোহাম্মদ হাসান মাহমুদ বলে দিবে আমাকে। এখন তাহলে তোমরা চলে যাও বাড়িতে। কাল 11টার মধ্যে সবাই এইখানে থাকবে। তোমাদেরকে নিয়ে যাওয়া হবে বাসে করে। সবাই সম্মতি জানালো। এইদিকে ফারহান দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে চলে গেল বাড়িতে। সবাইকে মিষ্টি মুখ করালো। রাতে খাবার খাচ্ছে এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো কে যেন। রুকায়া দরজা খুলেই দেখতে পেল হাসান এসেছে। ভিতরে আসেন। আজকে বাড়িতে যাবে না নাকি এইখানেই থাকবে? আমি 2টা দিন এইখানে থাকি প্লিজ। আম্মুকে তো বলে এসেছিলাম, আপনাকে বলে নাই আম্মু? ঠিক আছে, আমি বাড়িতে চলে যাই। আম্মু তো একা বাড়িতে আছে। বাবা খাবার খেয়ে যাও। না আম্মু, এখন কিছু খাবো না। আমি খাবার খেয়ে এসেছি, আপনারা খেয়ে নেন। আর ফারহান আমাকে তো মিষ্টি খাওয়ালো না। এই তো দুলাভাই, আমি আপনার পিছনে, তাকিয়ে দেখেন। হাসান তাকাতে দেখতে পেল ফারহান হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। হাসান হাঁ করতেই ফারহান একটা মিষ্টি হাসানের মুখে ঢুকিয়ে দিল। আরও কিছুক্ষণ কথা বলে হাসান চলে গেল বাড়িতে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। এদিকে ফারহান সকাল সকাল উঠে তার ব্যাগ গুছিয়ে নিল। খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো ট্রেনিং সেন্টারে। এসে থেকে গাড়ি দাঁড়িয়ে আছে, ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর হাসান আসলো আর বলতে লাগলো, ফারহান ভালোভাবে ট্রেনিং দিবে। তোমাকে কিন্তু একা জঙ্গলে রেখে আসবে এবং তোমার উপর সব সময় নজর রাখবে। আমাদের বিশেষ টিম, বাকি সব ওরাই বলে দিবে কি কি করতে হবে। ঠিক আছে দুলাভাই। হাসান চলে গেল দোকানে। ফারহানের জন্য কিছু বিস্কুট আরও কিছু জিনিস নিয়ে ফারহানের কাছে গিয়ে চলে গেল। এইদিকে ফারহান বাসে বসে আছে। বেশ কিছুক্ষণ পর বাস রওনা দিল তার গন্তব্যস্থানে। চলুন দেখে আসি রাইসা কি করছে। কী রে স্নেহা, তোর বান্ধবীরা কখন আসবে? ওই তো চলে আসতেছে। ওরা আসতেই ওদেরকে সব কিছু খুলে বলল রাইসা। বেশ কিছুক্ষণ সবাই ভাবার পর স্নেহার এক বান্ধবী বলতে লাগলো, আচ্ছা স্নেহা, এখন তো সোশ্যাল মিডিয়া আছে, ওর নামে যদি আমরা ফেসবুক আইডি খুঁজি তাহলে তো পাওয়া যাবে, তাই না রে? তা তো পাওয়া যাবে, কিন্তু এইখানে একটা সমস্যা হচ্ছে। রাইসা তো এখন তাকে চিনবে না, কারণ 5 বছর তো অনেক কিছু পরিবর্তন হয়। তা তো জানিসই, তার ছবিও নেই রাইসার কাছে। আচ্ছা রাইসাপু, আপনার পরিচিত এমন কোনো লোক আছে নাকি যে তার একটা পুরনো ছবি দিতে পারবে? যদি দিতে পারে তাহলে আমার বড় ভাই আছে, তার কাছে ছবিটা দিলে হয়তো সে কেমন তা বলে দিতে পারবে। আচ্ছা, আমি আমার স্যারকে ফোন দিয়ে দেখি স্যার কি বলে। যেই ভাবা সেই কাজ। রাইসা ফোন দিল রাহুল স্যারকে। বেশ কিছুক্ষণ পর রাহুল স্যার ফোনটা রিসিভ করলো। ওই পাশ থেকে রাইসা বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আমি রাইসা বলছিলাম, জমিদারের মেয়ে। আরে রাইসা, তুমি এতদিন পর আমাকে ফোন দিলে, তা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কিসের জন্য ফোন দিলে একটু বলবে? স্যার, আমার আর ফারহানের ব্যাপারটা তো আপনি জানেন। আমি ফারহানকে অনেক ভালোবাসি। আপনি কি ফারহানের সাথে আমার যোগাযোগ করিয়ে দিতে পারবেন? রাইসা, ফারহানরা আগে যে সিমটা চালাতো সেটা এখন বন্ধ বলতেছে। সরকার থেকে ফারহানকে 5 লাখ টাকা দিয়েছিল, সে টাকা এখন আমার কাছেই আছে। আমিও তাদেরকে খুঁজতেছি, কিন্তু কোনোভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন স্যার আমরা তাকে কিভাবে খুঁজে বের করব? আচ্ছা, আপনি কি ফারহানের কোনো ছবি দিতে পারবেন, এখনকার বা পুরনো একটা? এখন কার ছবি তো নেই, তবে 5 বছর আগে একবার ছবি তুলেছিল স্কুল থেকে, ওইটা আছে। আমি বের করে ফোন দিতেছি একটু পর। ঠিক আছে স্যার, একটু জানায়েন। রাইসা ফোনটা কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো রাহুল স্যারের ফোনের অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর রাহুল স্যার রাইসার ইমেলে একটা ছবি পাঠিয়ে দিল আর জানিয়ে দিল এটা ফারহানের পিক। ছবিটা গ্যালারিতে সেভ করে দেখাতে লাগলো সবাইকে।
এইটা তো 5 বছর আগের পিক। আচ্ছা পাখি, তোর ভাইয়া তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাকে বললে কি এটা এখনকার যুগের ছবি বানিয়ে দিতে পারবে, বা এখন সে কেমন সেইটা বলে দিতে পারবে? আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, দেখি ভাইয়া কি বলে। পাখি ফোন দিল তার ভাইয়ার কাছে। বেশ কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে রিসিভ করলো ফারদিন। কি রে পাখি, তুই না কলেজে গেছিলিস, এখন ফোন দিলি যে? ভাইয়া, আমার একটা ফ্রেন্ডের হেল্প লাগবে, করতে পারবে তুমি? কেমন হেল্প লাগবে একটু বল, আমি চেষ্টা করে দেখি, যদি পারি তাহলে তো করবই। এ নাও, কথা বলো তার সাথে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার কি হেল্প লাগবে আমাকে বলো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব করার জন্য। ভাইয়া, আমি একজনকে খুঁজতেছি। সে 5 বছর আগে গ্রাম থেকে ঢাকা শহরে চলে এসেছে। তার সাথে পরে আর যোগাযোগ করতে পারি নাই। তার 5 বছর আগের একটা ছবি আছে, ওইটা দিলে কি আপনি এখন সে কেমন চেহারা তা বের করতে পারবেন? আচ্ছা, আমি একটু চেষ্টা করি, পিকটা আমার ইমেলে পাঠিয়ে দাও, আমি রাতের দিকে তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে রাখছি। রাইসা ফারহানের পিকটা পাঠিয়ে দিল ফারদিনের ইমেলে। সবাই কয়েকটা ক্লাস করে বাড়িতে চলে গেল। এদিকে ফারহানরা চলে আসলো বড় একটা জঙ্গলে। 5 জন করে 10টা ক্যাম্প করলো বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা দলের একজন করে লিডার রাখা হয়েছে। ফারহানের দলের লিডার ফারহান। তাদেরকে কি কি করতে হবে সবকিছু বলে দিতেছে তাদের সিনিয়র অফিসাররা। রাতে সবাই খাওয়া দাওয়া করে AK-47 একটা বড় স্থানে ক্যাম্প করতে লাগলো। কয়েকটা নিশানা দিয়েছে, ওইগুলো তো একবার ঠিক জায়গায় টার্গেট করতে হবে। এই জঙ্গলের ভেতরে 10 দিন থাকতে হবে। সবাই সবার মতো ক্যাম্প করতে লাগলো। ক্যাম্প করা শেষ হলো সকাল 10টায়। উঠে রান্না করে খাওয়া দাওয়া করে আবারও লেগে পড়লো ক্যাম্প করতে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। এই 2 দিনে বেশ ভালোই প্রশিক্ষণ দিয়েছে ফারহান। এদিকে রাইসা ফারহানের এখনকার পিক বের করে ফেললো 2 দিনে ফারদিনের কাছ থেকে। পরের দিন সকালে রাইসা সবাইকে নিয়ে চলে গেল কলেজের ছাদে। সবাই বসে আছে, এমন সময় পাখি বলে উঠল, রাইসা আপু, এখন তো পিক পাইছি, এখন কি করব? ইন্টারনেটে ছেড়ে দিব নাকি ছাড়বো না? ইন্টারনেটে ছাড়লে এটা ভাইরাল হবে। আমি চাই না ভাইরাল করতে। পিক যখন পেয়েছি তখন তার বাড়ির ঠিকানাও বের করতে পারবো। এক কাজ করতো, সবাই ফেসবুক আইডিতে ফারহান দিয়ে সার্চ দিয়ে দেখ কোনো প্রোফাইল পাস কিনা। ঠিক আছে, আমরা দেখতেছি। সবাই দেখতে লাগলো কিন্তু পেল না। এতেও রাইসা ব্যর্থ হলো। এখন কি করবে ভাবছে রাইসা। বেশ কিছুক্ষণ এইভাবেই চলে গেল। বিকেলে সবাই চলে গেল যার যার বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সবাই। এমন সময় স্নেহা বলতে লাগলো, আচ্ছা আপু, আমি তার পিকটা আমার আইডিতে আপলোড করে দেখি, যদি কোনো খোঁজ পাই তাহলে তো হলোই। আচ্ছা দেখ কি হয়, পিক আপলোড করে দে। দিতেছি। স্নেহা তার আইডিতে ফারহান এর পিক আপলোড করে দিল। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। ফারহানের নতুন মিশনে নেমেছে। রাতে শুয়ে আছে ফারহান। এমন সময় বাইরে থেকে একজন বলতে লাগলো, ফারহান স্যার, আপনাকে কে যেন খুঁজতেছে। ফারহান বাইরে বের হয়ে বলতে লাগলো, আমাকে আবার কে খুঁজতেছে? এই দেখেন, আপনার ছবি ফেসবুকে আপলোড দিয়েছে কে যেন। ফেসবুক স্ক্রল করতে করতে সামনে আসলো ছবিটা। এই আইডিতে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করো তো এই ছেলেটাকে কি দরকার। এখন মেসেজ দিলে রিপ্লাই দিবে নাকি স্যার? রাত তো প্রায় 3টা বাজে, আমাদের দ্বিতীয় ধাপের কাজও শেষ হয়ে এসেছে। আচ্ছা, তুই মেসেজ দিয়ে রাখ, সকালে দেখা যাবে কি হয়। যদি রিপ্লাই দেয় আমাকে বলবি। আচ্ছা স্যার, এখন আপনি ঘুমান। ফারহান ঘুমাতে চলে গেল। সকাল 9টা, সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় পিয়াস এসে বলতে লাগলো, স্যার, ওই আইডি থেকে রিপ্লাই দিয়েছে, আর আমাদের তো মানা করে দিয়েছিল ফোন না আনার জন্য। এখন যদি দেখে ফেলে ফোন এনেছি তো কি হবে? কিছুই হবে না, আমাকে বলে দিয়েছিল যে ফোন আনতে, তাই ফোন এনেছি। আর আমি নতুন একটা আইডির লিঙ্ক পাঠাচ্ছি, ওই আইডিটার তার কাছে দিয়ে বলবি এটা তার আইডি। ঠিক আছে। ফারহানের কথা মতো পিয়াস তাই করলো। দেখতে দেখতে কেটে গেল আরো 2 মাস। আজকে সবার শেষ ট্রেনিং। সবাই চলে আসলো তাদের ট্রেনিং সেন্টারে।
ফারহান যা যা শিখেছে সব বলছে এবং দেখাচ্ছে। সন্ধ্যায় সবাইকে উদ্দেশ্য করে হাসান বলতে লাগলো, তোমরা বেশ ভালোভাবেই ট্রেনিং দিয়েছো, তবে একটা ভুল করেছো এইখানে। আমি বলেছিলাম প্রয়োজন ছাড়া কেউ ফোন ইউজ করবে না, কিন্তু তোমরা ফোন ইউজ করেছো। তোমরা দেশের জন্য লড়াই করতে এসেছো, দেশের জন্য লড়াই করবে। ফোনে স্ত্রী বাচ্চা কাচ্চার কথা ভাবলে চলবে না। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। আমাদেরকে যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিব। যারা যারা ফোন চালিয়েছো অকারণবশত, তারা 2 পা সামনে চলে আসো। হাসানের কথা মতো যারা ফোন চালিয়েছিল তারা সামনে চলে আসলো। বেশ কিছুক্ষণ পর হাসান তাদেরকে জিজ্ঞেস করতে লাগলো কেন ফোন চালিয়েছিল। সবাই উত্তর দিতেই সবাইকে শাস্তি দিতে লাগলো। ফারহানকে বেশি করে শাস্তি দিল, যাতে ফারহান আর কোনোদিন এমন ভুল না করে। রাতে সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ফারহান বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার ফোনের কথা মনে পড়লো। নতুন আইডিটা লগ ইন করতেই ওই আইডি থেকে হাজার হাজার মেসেজ আসতে লাগলো। বেশ কিছুক্ষণ ফোনটা মনে হয় হ্যাং করেছিল। ফারহান একটা মেসেজ দিতেই ও পাশ থেকে রিপ্লাই আসলো, ফারহান, তুমি এতদিন কোথায় ছিলে? আমার রিপ্লাই দিচ্ছিলে না কেন? আমি ছিলাম একটা কাজে। আচ্ছা, আপনার নাম কি আর আমাকেই বা খুঁজতেছেন কেন? আমি রাইসা, আমাকে চিনতে পারছো? কোন রাইসা আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি তোমার সেই রাইসা, 5 বছর আগে গ্রাম থেকে আমার কারণে তোমরা চলে এসেছো ঢাকায়। এখন চিনতে পারছো? এখন চিনতে পারছি। আমাকে কেন মেসেজ দিয়েছেন? আর আমার ফটোই বা কোথায় পেয়েছেন? পেয়েছি এক জায়গা থেকে। আমি তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ তুমি আসো দেখা করতে। সরি, আমি অপরিচিত কারোর সাথে দেখা করি না। আপনি যদি আমাকে বের করতে পারেন তাহলে বের করে কথা বলেন। আমি কেন আপনার সামনে যাব? ঠিক আছে, আমি নিজেই বের করব তোমাকে। ফারহান আরও কিছুক্ষণ কথা বললো রাইসার সাথে। 3 দিন বাড়িতে রেস্ট করে অফিসে জয়েন করলো ফারহান। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। এই 2 মাসে রাইসা ফারহানকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু পায়নি কোথাও। এদিকে ফারহান বসে আছে সবার সাথে একটা কেবিনে। এমন সময় হাসান এসে বলতে লাগলো, সোলজার, সবাই রেডি হয়ে নাও। গার্লস কলেজে টেরোরিস্টরা মেয়েদেরকে আটকে রেখেছে, তাদেরকে উদ্ধার করতে হবে। কোন কলেজে স্যার? এই কলেজে সবাইকে বন্দি করে রেখেছে। সবাই রেডি হয়ে নাও। আর ফারহান, এই নাও 2টা পিস্তল, তোমার কাজে আসবে। পিস্তল 2টা নিয়েই একা চলে গেল কলেজের পেছন দিকে। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে লাগলো টেররিস্টরা কোথায় আছে। দেখা শেষ করে ফারহান দেওয়ালের সাথে গাছ ছিল ওইটা দিয়ে উঠে গেল 5 তলায়। 2 হাতে 2টা পিস্তলে সাইলেন্সার লাগিয়ে নিল। আস্তে আস্তে নিচে নামতেছে আর ডানে বামে তাকাচ্ছে কোথাও কেউ আছে নাকি। যে টেররিস্ট সামনে আসতেছে তাকে গুলি করছে। 4 তলায় সব মেয়েদেরকে প্রোটেক্ট করে যেই রুম থেকে বের হতে যাবে, এমন সময় কে যেন ফারহানকে পেছন থেকে জড়িয়ে ধরে। ফারহান নিজেকে ছাড়িয়ে নিয়ে মেয়েটার গালে ঠাস ঠাস করে চড় মারল আর বলতে লাগলো, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেলে? আমি এসেছি তোমাদেরকে বাঁচাতে, আর তুমি কি না আমাকে বাধা দিতেছো? ফারহান, আমার কথাটা শোনো একটু। ফারহান আর কিছু না শুনে চলে গেল নিচতলায়। এদিকে রাইসা কান্না করছে। এটা দেখে স্নেহা বলতে লাগলো, রাইসা আপু, কান্না থামো। ওইটা কি ছিল বলতে পারবে নাকি? ওইটাই ছিল ফারহান। তার মানে ফারহান একজন সেনাবাহিনীর অফিসার? জানি না সে কে। এদিকে ফারহান নিচতলার সবাইকে সুরক্ষিত করে 3 তলায় যেতে দেখতে পেল তাদের সকল অফিসাররা চলে এসেছে। এখন পুরো কলেজ সেনাবাহিনীর দখলে। সকল টেররিস্টদের ধরে নিয়ে চলে গেল আর্মি ক্যাম্পে। সবাই দাঁড়িয়ে আছে। এমন সময় ক্যাপ্টেন মনসুর আলী এসে বলতে লাগলো, ফারহান, তোমাকে বারবার বলার পরেও তুমি একাই কেন যাও মিশন করতে? এখন যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমরা তোমার পরিবারকে কি জবাব দিতাম? স্যার, আমি দেশের মানুষের চিন্তা করি, আমি আমার নিজের জন্য চিন্তা করি না। নিজের জন্য চিন্তা করলে আমি সবার সাথেই যেতাম। আর কখনো একা একা কোথাও যাবে না, মনে যেন থাকে। এখন সবাই রেস্ট করো। আর হাসান, তুমি যেন কি বলতে চাইছিলে? স্যার, আমি একটা বিশেষ টিম বানাতে চাই, যেখানে ওরা আমাদের আগে গিয়ে মিশন প্রায় কমপ্লিট করতে পারবে। তাহলে বসে আছো কেন? কয়জন সদস্য লাগবে? নিয়ে যাও। স্যার, আমি 5 জনকে নিয়ে বিশেষ টিম বানাতে চাই।
5 জনের মধ্যে থাকবে ফারহান, সাকিব, ইমন, পিয়াস আর আমি। এই 5 জনের একটা টিম হবে। ঠিক আছে, তোমরা টিম তৈরি করো, যা লাগে আমাকে বলবে, আমি সব কিছু দিতে প্রস্তুত আছি। বাংলাদেশ সেনাবাহিনী সব দিক থেকে যাতে এগিয়ে থাকে, আমরা সেই দিকটা দেখব। জি স্যার, এখন তাহলে আমরা যাই। রাতে সবাই সবার রুমে চলে গেল। খাওয়া দাওয়া করে বসে আছে ফারহান। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সেই সিআইডির থেকে মেসেজ। আচ্ছা ফারহান, তুমি কি আমাকে চিনতে পারো নাই আজকে? আমি তোমাকে চিনব কি করে? তোমার সাথে তো গত 6 বছরের মতো আমার না তো দেখা হয়েছে, না তো কথা হয়েছে। সো তোমাকে না চেনাটাই তো স্বাভাবিক, তাই না? তা ঠিক বলেছ। তবে আজকে যে আমি তোমাকে জড়িয়ে দৌড়লাম পিছন থেকে, তুমি বুঝতে পারো নাই আমি ছিলাম যে? আজব তো, আপনি আমাকে কোথায় পাইছেন? আর আমাকে জড়িয়েই বা ধরলেন কখন? ওই যে আজকে কলেজে আমাদেরকে বাঁচিয়েছ তুমি। আমি জানতাম না তুমি যে সেনাবাহিনীর অফিসার। তোমাকে দেখে অনেক খুশি হয়েছি আমি। প্লিজ আমার সাথে দেখা করো। আপনি যখন জেনে গেছেন আমি সেনাবাহিনীর অফিসার, সো আপনি নিজেই বের করেন আমাকে। আমি কেন নিজে থেকে ধরা দিব? আমি আসবো, যে কোনো সময় আসবো। আচ্ছা, আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো আছে। তা তোমার বাবার খবর কি আগের মতো এখনও সবার জমি জমা নিয়ে টানাটানি করে নাকি? না, আগের মতো আর কিছু করে না। তুমি চলে আসার পর অনেক কিছু ঘটে গেছে গ্রামে। জানো কি কি ঘটেছে? আচ্ছা বলো শুনি, কি কি হয়েছে গ্রামে? তোমরা চলে আসার 2 মাস পর তোমার কাকির ডেলিভারি হয়। ওই দিন তোমার কাকি আর এবং তার ছেলে মারা যায়। আশেপাশে সবাই বলতে থাকে তোমার কাকাকে তোমাদের সাথে এমন করার ফল পেয়েছে এটা। তোমার কাকি মারা যাওয়ার পর তোমার কাকাও অসুস্থ হয়ে পড়ে। আপুর মুখে শুনেছি উনি নাকি আর বেশি দিন বাঁচবে না। আঙ্কেল আন্টিকে নিয়ে একটু গ্রাম থেকে ঘুরে আসো। ও আচ্ছা, ফল তো পেতেই হবে। আমার দাদা তো সবাইকে সব কিছু দিয়েই গেছে, কাউকে কম দেয় নাই। আচ্ছা এখন বাই, আর মেসেজ দিবে না কখনোই আমাকে। এই বলে ফারহান ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। আজকে ফারহানকে ছুটি দিয়েছে 3 দিনের জন্য। তাই ফারহান তার সকল কিছু গুছিয়ে নিয়ে চলে গেল তার বাড়িতে। এদিকে রাইসা স্নেহাকে নিয়ে চলে আসলো সেনাবাহিনীর ক্যাম্পে। দারোয়ানকে ডাক দিয়ে বলতে লাগলো, চাচা, এইখানে কি ফারহান আছে? আমাদের এইখানে তো 3টা ফারহান আছে। আপনি কার কথা বলছেন একটু বলবেন? রাইসা তার ফোনটা বের করে গ্যালারি থেকে একটা ছবি বের করে দারোয়ানকে দেখিয়ে বলল, আমি এই ফারহানের কথা বলছিলাম। উনি কি ভিতরে আছে? উনি তো একটু আগে ফিরিয়ে গেছে, মনে হয় ছুটি দিয়েছে ওনাকে। তবে ওনার দুলাভাই এইখানে চাকরি করে, যদি প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি ওনাকে একটু ডেকে দিবেন, অনেক জরুরি কথা আছে, তাই আর কি এখানে এসেছি। ও আচ্ছা, তোমার ভিতরে এসে এইখানে বসো, আমি ডেকে আনতেছি হাসান স্যারকে। এই বলে দারোয়ান চলে গেল হাসান মাহবুবের কেবিনে। দরজার বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, ফারহান স্যারের সাথে দেখা করতে 2 জন মেয়ে এসেছে। ফারহান স্যার তো মনে হয় ছুটিতে গেছে, ওনাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিই। পাঠিয়ে দাও। দারোয়ান রাইসা এবং স্নেহার কাছে এসে বলতে লাগলো, তোমাদেরকে যেতে বলেছে স্যার। ওই যে একটা রুম দেখতে পাচ্ছ, ওই রুমে হাসান স্যার আছে। ধন্যবাদ চাচা। রাইসা এবং স্নেহা চলে গেল হাসান মাহবুবের কেবিনে। 2 জন চেয়ারে বসে আছে। এমন সময় হাসান বলতে লাগলো, আপনারা কে আর ফারহানকে খুঁজতেছেন কেন? ভাইয়া, আপনি আমাদের চিনবেন না। ফারহান আমাকে চেনে। ছোট থেকে আমি আর ফারহান একই গ্রামে পড়ালেখা করেছি। এরপর ফারহান চলে আসে ঢাকায়। রাইসা হাসানকে সবকিছু খুলে বলল। হাসান সবকিছু শুনে থ হয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর হাসান বলতে লাগলো, বাইরের গাড়ি আছে, ওই গাড়িতে গিয়ে বসো। আমি স্যারকে বলে আসতেছি, পরে তোমাদেরকে ফারহানদের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে স্যার। হাসান তার স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো গাড়ির সামনে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো তার শ্বশুর বাড়ির দিকে।
বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করতেই চলে আসলো তিনজন ফারহানদের বাড়িতে। আগের যে বাসায় থাকতো এখন তারা সেই বাড়িতে থাকে না, তাদের নিজেরা একটা বাড়ি তৈরি করেছে, ওই বাড়িতেই থাকে এখন। কলিং বেল দিতেই পারভিন বেগম এসে দরজা খুলে দিল। হাসানকে দেখে বলতে লাগলো, হাসান বাবা ভেতরে আসো, আর তোমরাও আসো ভেতরে। সবাই চলে আসলো। ভেতরে হাসান, রায়সা, স্নেহা, নিজামুদ্দিন এবং পারভিন বেগম বসে আছে সোফায়। রায়সা বলতে লাগলো, আঙ্কেল আন্টি আমাকে চিনতে পারছেন? না তো মা, তুমি কে? আমি জমিদারের মেয়ে রাইসা। এখন তো নিশ্চয়ই চিনতে পারছেন। ও, তুমি সাদ্দাম হোসেনের মেয়ে, সেই রাইসা? তা এইখানে কেন এসেছো মা? আমাকে মাফ করে দেন আঙ্কেল আন্টি, আমি ভুল করে ফেলেছি অনেক। আরে মা, তুমি তো কিছুই ভুল করো নাই, তুমি ঠিকই কাজ করেছো। ওই দিন যদি তোমার বাবা আমাদেরকে বের করে না দিতেন তাহলে হয়তো আজকে ফারহানকে সেনাবাহিনীর অফিসার বানাতে পারতাম না। ফারহান এখন সেনাবাহিনীর অফিসার। আমি জানি আঙ্কেল। আর একটা কথা রাখবেন প্লিজ। মা বলো কি কথা? তুমি তো রুকাইয়ার মতো আমার মেয়ে, তোমার কথা তো রাখতেই হবে, তাই না? ফারহানকে আমার সাথে বিয়ে দেবেন প্লিজ। আমি ফারহানকে সেই ছোট থেকে ভালোবাসি। প্লিজ ফারহানকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। ঠিক আছে, বিয়ের বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না। আর কয়েকটা বছর যাক, ফারহানও ভালো একটা পজিশনে যাবে, তখন না হয় বিয়ে দিব। ঠিক আছে, আমিও আমার পড়ালেখাটা শেষ করি। আর আপনার ভাই সাব্বির হয়তো আর কিছুদিন বাঁচবে। আপনারা গিয়ে দেখা করে আসেন। আমি ঢাকায় আসার সময় আমাকে বলে দিয়েছিল আপনাদের সাথে দেখা হলে আপনাদেরকে বলে দিতে। ঠিক আছে, আমি কালকেই ফারহানকে নিয়ে গ্রাম থেকে ঘুরে আসব। আজকে আমাদের বাড়িতে থাকো, কালকে না হয় যাবে। না আঙ্কেল, আমাকে বাড়ি যেতে হবে। কাকা এসে যদি আমাদের না দেখে তাহলে বকাবকি করবে। ও আচ্ছা, হাসান তুমি না হয় ওদেরকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাইও। ঠিক আছে আব্বু। আর ফারহান কোথায়? তাকে যে দেখতেছি না। সে তো মনে হয় তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, হয়তো কোথাও। রাইসা মা, আমি কালকে যদি গ্রামে যাই তাহলে তোমার আব্বুর সাথে বিয়ের ব্যাপারে কথা বলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে আঙ্কেল, এখন তাহলে আমরা যাই। হাসান রাইসাদেরকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসলো তার অফিসে। রাতে ফারহান বাড়িতে ফিরতে নিজামুদ্দিন বলতে লাগলো, ফারহান, তোর সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথেও আমার কিছু কথা আছে, আগে তুমি বলো, এরপর না হয় আমি বলবো আব্বু। কালকে একটু গ্রামে যাব, তোর কাকা নাকি খুব অসুস্থ। আব্বু, তোমাকে এই কথাটা কে বললো? বাড়িতে কেউ এসেছিল নাকি? রাইসা এসেছে একটু আগে। তুই সকালে তাড়াতাড়ি উঠে পড়িস, সকাল সকাল বেরিয়ে যাইতে হবে গ্রামের উদ্দেশ্যে। ঠিক আছে আব্বু, এখন তাহলে আমি যাই। তুই কি যেন বলতে চাইছিলি, বললি না তো কিছু? সে যখন এসে বলে দিয়েছে তাহলে আমি আর কি বলবো। আচ্ছা আব্বু, তাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছে কে বলতে পারবে? হাসান নিয়ে এসেছে, সেনাবাহিনী ক্যাম্পে গিয়েছিল বলে, পরে ওইখান থেকে নিয়ে এসেছে। ও আচ্ছা। ফারহান আর কিছু না বলে চলে গেল ঘুমাতে। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। এদিকে ফারহান সকাল 7টায় অ্যালার্ম দিয়ে রেখেছিল। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় তার, তাই উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেল ফারহান। এদিকে নিজামুদ্দিন এবং পারভিন বেগমও রেডি হয়ে চলে আসলো নিচে। ফারহান সবাইকে নিয়ে চলে আসলো বাস কাউন্টারে। 3টে জয়দেবপুরে টিকিট কেটে নিল। বাসে বসে আছে আর রাইসার সাথে কথা বলতেছে ফারহান। এদিকে রাইসা বলল, কালকে তো তোমাদের বাড়ি গিয়েছিলাম, আন্টি আঙ্কেল কিছু বলে নাই তোমাকে? কই, কিছু তো বলে নাই। আচ্ছা, তুমি যে আমাদের বাড়িতে এসেছো, আমি যে তোমার সেই ফারহান, এটা চিনলে কি করে? আমি আমার ফারহানের ব্যবহার খুব ভালো করেই জানি। আর ছোটবেলায় তোমার ঘাড়ের কাছে কেটে গিয়েছিল, 5টা সেলাই লেগেছে, ওইটার দাগ এখনও কিন্তু আছে। আয়নায় ভালো করে দেখো। রাইসার কথা শুনে ফারহান তার ফোনের ক্যামেরা দিয়ে দেখতে লাগলো দাগ আছে কিনা। এখনও দাগটা বোঝা যায় অনেকটা। ফারহানের মুখে হালকা হাসি। দেখতে দেখতে কেটে গেল 5 ঘন্টা। সবাই চলে আসে জয়দেবপুর। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে সব কিছু। এখন সব কিছুই ব্যস্ততম হয়ে উঠেছে। ফারহান একটা রিক্সা রেখে প্রথমে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো জমিদার বাড়িতে। বাড়িটা আগের মতোই আছে, তবে শুধু রংটা পরিবর্তিত হয়েছে।
নিজামুদ্দিনকে দেখে সাদ্দাম দৌড়ে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস নিজামুদ্দিন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর জমিদার কেমন চলতেছে তোর? তুই একমাত্র আমার বন্ধু ছিলি যে আমার সকল জমিতে কাজ করতে একাই। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে নিজামুদ্দিন। আজকে কষ্টের প্রায়শ্চিত্ত করব। তোর কাছে থেকে আমি যা যা নিয়েছি সব ফেরত দেব। আমার কিছুই লাগবে না রে, তুই সেই আগের মতো হয়ে যা, তাহলেই চলবে। আমি সেই আগের সাদ্দামকে দেখতে চাই। আমি আগের মতোই হয়ে গেছি, এই দেখ। আর তোকে তো বলতেই ভুলে গেছি, তাড়াতাড়ি চল সাব্বিরের বাড়িতে। সাব্বির খুব অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে ভালো দেখে। চল যাই তাহলে। পারভিন বেগম রয়ে গেল বাড়িতে। এইদিকে তিনজন চলে আসলো সাব্বিরের বাড়িতে। এসে দেখে সাব্বির একা ঘরে শুয়ে আছে। সাব্বির সাদ্দাম, নিজামুদ্দিন এবং ফারহানকে দেখে শোয়া থেকে উঠে বসলো আর বলতে লাগলো, ভাই তুই এসেছিস, আমাকে ক্ষমা করে দে। আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি রে। আমি যে ভুল করেছি, এই ভুলের কখনোই ক্ষমা হয় না। আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না এই ভুলের। তাই তো আমি আর মাত্র 2 দিন বেঁচে থাকবো। চল তোকে ঢাকায় নিয়ে যাই, ভালো ডাক্তার দেখালে তুই সুস্থ হয়ে যাবি। আমি অসুস্থ হব না রে, বড় ডাক্তার দেখিয়েছি, কোনো কিছুই হয় না। তোর উপর জুলুম করেছিলাম, সেটার ফল পেয়েছি আজকে। ওই ডয়ার থেকে সকল জমির দলিলগুলো আন, আমি সবগুলো তোর নামে লিখে দিব। আমার নামে যা ছিল শুধু ওইগুলো আমার নামে দে, আর বাকিগুলো মসজিদ আর মাদ্রাসার জন্য দিয়ে দে। ঠিক আছে, তোর খুশিতে আমি খুশি। তা রুকাইয়াকে নিয়ে আসলি না যে? সে প্রেগনেন্ট, তাই আসতে পারে নাই। চল আজকে সবাই জমিদার বাড়িতে খাওয়া দাওয়া করব। চল যাই। সবাই চলে গেল জমিদার বাড়িতে। এদিকে ফারহান চলে আসলো রাহুল স্যারের বাড়িতে। কলিং বেল দিতেই রাহুল স্যার এসে দরজা খুললো। ফারহানকে দেখে বলতে লাগলো, কে বাবা তুমি, আর এখানে কি চাও? আমি তো আপনার জায়গা সম্পত্তি নিতে এসেছি। আমাকে দিবেন না আমার জায়গা সম্পত্তি? তুমি যদি আমার জায়গা সম্পত্তি পায়না হয়ে থাকো তাহলে আমি বাধা দিব কেন? তুমি তোমার জায়গা সম্পত্তি নিয়ে যাও। না স্যার, আমার লাগবে না কিছুই। আমি ফারহান নিজামুদ্দিনের ছেলে, চিনতে পারছেন আমাকে? আরে ফারহান বাবা যে, আজকে কত বছর পর তোমার সাথে দেখা হয়েছে, ভাবতেই পারছি না তোমার সাথে দেখা হবে। ভিতরে আসো। ফারহান ভেতরে এসে বসে পড়লো। বেশ কিছুক্ষণ পর রাহুল বলতে লাগলো, তা ঢাকায় কি করো এখন? লেখাপড়া করেছো নাকি তাও করো নাই? লেখাপড়া করেছি, আর আমি একজন সেনাবাহিনীর অফিসার। দোয়া করবেন আমার জন্য, যাতে সবসময় মানুষের সেবা করতে পারি। দোয়া তো করতেই হবে তোমাদের জন্য। রাইসা তোমার খোঁজ পেয়েছিল নাকি? পেয়েছিল তো। সেই খবর দিয়েছে আমার কাকা নাকি মারা যাবে কিছুদিনের মধ্যে, তাই তাকে দেখতে আসলাম। ভালোই হয়েছে এসেছো। এই নাও, সরকার থেকে তোমাকে 5 লাখ টাকা দিয়েছে। তোমরা তো চলে গেছো, এরপর তার গ্রামে আসো নাই, তাই আমি যত্ন করে রেখে দিয়েছি। এটা আপনি রেখে দেন, এখন আমি ইনকাম করতে পারি, এখন আমাদের টাকার প্রয়োজন নেই। তা তো হয় না, এটা তো তোমাকে দিয়েছে, তুমি রাখো। এই বলে রাহুল স্যার ফারহানের পকেটে টাকাগুলো ঢুকিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর দুজন রওনা দিল জমিদার বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে কথা বলছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো জমিদার বাড়িতে। এসে দেখে সবাই বসে আছে, সাথে সাব্বিরও। রাহুল স্যারকে দেখে নিজামুদ্দিন বলতে লাগলো, আরে স্যার আপনি বসেন এইখানে, আপনার কথা তো ভুলেই গিয়েছিলাম। ভুলবো তো, আজকে কতদিন আপনার সাথে কথা হয় না, প্রায় 6 থেকে 7 বছরের মতো। ভুলে যাওয়ার কথা এটা, তাই তো? আচ্ছা স্যার, আপনি এসেছেন ভালোই হয়েছে। এইখানে আমার জমিগুলো কোনটা কোনটা একটু বের করবেন, আর ভাইয়ের জমি কোনগুলো ওটাও বের করেন। ঠিক আছে, একটু ওয়েট করুন, আমি এক্ষুনি বের করে দিতেছি। রাহুল এবং ফারহান তাদের জমিগুলো বের করে আলাদা করলো। আলাদা করার পর সবার সামনে সাব্বির তার ভাইয়ের জমি তার ভাইকে ফিরিয়ে দিল। ভাই আমরা আবার গ্রামে চলে আসো, এই শহরে থেকে আর কি করবে? উনি ঠিকই বলেছেন, আপনাদের আর শহরে থাকতে হবে না, গ্রামে চলে আসেন। ফারহান অনেক রাত তো হয়েছে, তুমি খাওয়া দাওয়া করে না হয় ঘুমাও, আমাদের ঘুমাতে অনেক দেরি হবে।
ঠিক আছে স্যার। ফারহান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। এদিকে রাইসা স্নেহাকে উদ্দেশ্য করে বলল, স্নেহা, তোর দুলাভাই তো সেনাবাহিনীর অফিসার। আগে জানলে তো আমি কবেই চলে আসতাম তার কাছে। অনেক দেরি হয়ে গেছে, তাই না রে এসেছি এখানে? এইখানে এসেছো তো 2 বছর হয়ে গেছে, আর হবেই বা না কেন? ভাইয়াকে খুঁজতে খুঁজতে তো লেগেছে 2 বছর। তা বিয়ের প্ল্যান কি করলে? আঙ্কেল তো বলেছে আরও 2 বা 3 বছর যাক, এরপর আমাদের বিয়ে দেবে। আর এখন আমার বিয়ে করার ইচ্ছে নেই, পড়ালেখাটাও শেষ করি। ঠিক আছে, তোমার যেটা মন চায় ওইটাই করো। তোমাকে তো আর আমি বাধা দিতে পারবো না। এখন ঘুমা, অনেক রাত হয়েছে। ঘুমাচ্ছি। সবাই ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। ফারহান আবারও জয়েন করেছে তার চাকরিতে। হাসান এবং ফারহান বসে আছে চেয়ারে। এমন সময় হাসান বলে উঠল, ফারহান, বাকি 3 জনকে বলো রেডি হয়ে আসতে, এখনই চলে যাব আমরা। এখন তো যাব, কিন্তু ওইখানে কি কি ট্রেনিং দেব আমরা, আর আমাদেরকে ট্রেনিং দেওয়াবে কি? আমি ট্রেনিং দেওয়াবো, আবার আমিও ট্রেনিং করব। ও আচ্ছা, তাহলে সব কিছু গুছিয়ে নিই। আর ফোনটা তাহলে রেখে যাই, এবার নিয়ে গেলে আবারও ফোন দেবে বাড়ি থেকে। তোমারটা রেখে যাও, আমারটা নিয়ে যেতে হবে। বুঝতেই তো পারছো, তোমার বোন প্রেগনেন্ট। আচ্ছা, আপনি থাকেন। আর আপুকে না হয় আমাদের বাড়িতে রেখে আসতেন, ওইখানে তো আম্মু আব্বু ছিল, আশেপাশেও মানুষ আছে অনেক। ঠিক বলেছো আম্মু। আর রোকাইয়াকে তোমাদের বাড়িতে রেখে আসি, তোমরা সব কিছু রেডি করে নাও। ঠিক আছে। হাসান চলে গেল। এদিকে ফারহান সবাইকে নিয়ে সব কিছু রেডি করে গাড়িতে বসে আছে। বেশ কিছুক্ষণ পর হাসান আসলো। স্যারের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়লো হাসান। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো তাদের নির্দিষ্ট একটা জায়গায়। সেখান থেকে পুরো জঙ্গলটা কন্ট্রোল করা যায়। ফারহান তার দূরবীক্ষণ যন্ত্রটা দিয়ে দেখতেছে জঙ্গলের ভেতরে কি কি আছে। এমন সময় দেখতে পেল মাঝ জঙ্গলের কয়েকজন লোক কি যেন করছে। এটা দেখে হাসানকে ডাকতে লাগলো, হাসান স্যার, ওই দেখেন জঙ্গলের ভিতরে কারা যেন কি করতেছে। দূরবীক্ষণ যন্ত্রটা আমার কাছে দাও তো, দেখি কি করতেছে ওরা। হাসান দূরবীক্ষণ যন্ত্রটা দিয়ে দেখছে কি করছে ওরা। বেশ কিছুক্ষণ দেখার পর হাসান বুঝতে পারলো ওরা হচ্ছে জঙ্গি। বেশ কিছুক্ষণ চারিপাশটা দেখতে লাগলো ফারহান। দেখা শেষ হতেই হাসানকে বলতে লাগলো, স্যার, এখন আমরা কি করব? আমাদের কাছে তো এত বেশি অস্ত্রও নেই যে তাদের সাথে মোকাবিলা করব আমরা। সব সময় অস্ত্র দিয়ে মোকাবেলা করলেই হয় না ফারহান, একটু বুদ্ধি খাটাতে হয়, বুঝেছো? বুদ্ধি না খাটালে তাদের সাথে আমরা পেরে উঠবো না। আমরা মাত্র 5 জন, ওরা কতজন আমাদের জানা নেই। এই দেখো, এটা হচ্ছে এই জঙ্গলের ম্যাপ। আমার সম্ভাবনা আছে যে ওরা আমাদের দেশে যে কোনো একটা জায়গায় ক্ষতি করতে পারে। এই দিক দিয়ে যদি ওরা যায়, তাহলে উত্তরের দিকে যে সব মানুষ আছে তাদের ক্ষতি করবে। ইউ আর রাইট স্যার, ওরা উত্তরে মানুষের ক্ষতি করতে এসেছে। আমার জানা মতে উত্তর দিকে পাকিস্তান থেকে যেসব অস্ত্র এবং অনেক কিছু আনা হয়েছে, ওইগুলো হয়তো ওরা নষ্ট করতে চায়। আমাদেরকে খুব কৌশলে ওদের উপর হামলা করতে হবে। ঠিক বলেছ, চলো এখন যাওয়া যাক। 5 জন রওনা দিল তাদেরকে মারার উদ্দেশ্যে। ওরা যেই দিকে যাচ্ছে ফারহান এবং হাসানের টিম উল্টো দিকে যাচ্ছে, কারণ তাদের উপর নজর রাখতে পারবে উল্টো দিকে গেলে। কয়েক ঘন্টা হাঁটার পর হাসান বলতে লাগলো,